বাংলাদেশ থেকে আপনি যেই সাবজেক্টই অনার্স করেন, মাস্টার্স করেন না কেন, তারপরে আপনি যদি ডিগ্রিও পাস করেন, ডিগ্রি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে যারা অনার্স মাস্টার্স বা করে আসেন, এর ভিতরে অনেকেই আছে যে মানবিক শাখা থেকে অনার্স মাস্টার্স করে আসেন, যেমন ধরেন রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, বাংলা, এই টাইপের সাবজেক্টগুলো থেকে বা যে কোনো মানে সাবজেক্ট থেকে আপনার অনার্স করে জাপানে স্টুডেন্ট ভিসাতে আসার পরে জব ভিসাতে যেতে পারবেন কিনা বা ভবিষ্যতে ভিসা নিয়ে প্রবলেম হবে কিনা, এরকম অনেক প্রশ্ন থাকে। আমাকে অনেক প্রশ্ন করে থাকেন, তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আর হলো আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন যারা নতুন দেখতেছেন, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এছাড়াও পেজে প্রচুর ভিডিও আছে, ওগুলো আপনারা দেখতে পারেন। তো মনে করেন জাপানে তো এখন ইদানিং প্রচুর পরিমাণে স্টুডেন্ট আসতেছে। তো এর ভিতরে বাংলাদেশ থেকে অনেকেই অনার্স মাস্টার্স করা আপনারা চান যে ইন্টারন্যাশনাল জব ভিসাতে আসার জন্য, কিন্তু জাপান ইন্টারন্যাশনাল জব ভিসার সুযোগ সুবিধা ওরকম, মানে সুযোগ সুবিধা আসার পরে ভালো, কিন্তু বাংলাদেশ থেকে আসার ক্ষেত্রে ওরকম ভিসার পার্সেন্টেজটা খুব কম, রেশিও কম। মানে ভিসার রেশিও কম বলতে কোম্পানি বাংলাদেশ থেকে সরাসরি নিতে চায় না, কারণ জাপানিজ ল্যাঙ্গুয়েজের একটা সমস্যা থাকার কারণে এই জন্য সরাসরি বাংলাদেশ থেকে লোক জাপানে আনতে চায় না আর কি। এই জন্য অনেকেই যেটা করি আমরা সাধারণত, যে বাংলাদেশ থেকে প্রথমে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে জাপান ঢুকি, ঢোকার পরে আমরা কোম্পানিতে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম শেষ করে জবের সাথে ট্রান্সফার হই, যেটা আমি নিজের ক্ষেত্রেও ছিল এরকম। তো এখন এইখান থেকে অনেকেরই প্রশ্ন থাকে যে আমি বাংলাতে মাস্টার্স করছি বা অনার্স করছি, তারপরে আমি রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থ, মানে এই টাইপের যে সাবজেক্টগুলো থাকে নর্মালি, ভূগোল টুগোল, মানে যে কোনো সাবজেক্ট মানবিক শাখা থেকে যে সাবজেক্টগুলো আছে, এই সাবজেক্টে যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করছে দেশ থেকে, অথবা ডিগ্রি 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 করা আছেন আপনি মনে করেন, তো আপনি কি এখানে স্টুডেন্ট ভিসাতে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম শেষ করার পরে আপনি কি জব ভিসাতে যেতে পারবেন কিনা, এরকম একটা প্রশ্ন কিন্তু সবাই ভিতরেই থাকে এবং সবাই কিন্তু একটু কনফিউজ হয়। তো এই বিষয় নিয়ে তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করি। তো প্রথমেই বলি যে দেখেন, এক একজনের এক এক রকম মতামত থাকে। তো ব্যক্তি ভেদে মতামত আলাদা হতে পারে, বাট আমি আমার মত শেয়ার করতেছি। নেয়া বা না নেয়া সেটা আপনার ব্যাপার। তো দেখা গেছে আমিও উদাহরণ হিসেবে যদি বলি, আমি কিন্তু বাংলাদেশ থেকে বাংলায় অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করছি তিতুমির কলেজ থেকে। তো আমি কিন্তু জাপানে আসার পরে 1 বছর আমি শুধুমাত্র জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্স করছি। আমি বাংলাদেশ থেকে আসার আগে মোটামুটি N3 কমপ্লিট করে N2 এর কিছু পড়াশোনা আমি করে আসছিলাম। তো আসার পরে আমি জাপানে আসার পরে আমি শুধুমাত্র 1 বছরের জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্স করে আমি জব ভিসাতে ঢুকে যাই। এখন বর্তমানে যে জব কোম্পানিতে আছি, আমি এই কোম্পানিতেই আছি অনেকদিন হয়ে গেল আমার। তো আমি কিন্তু শুধুমাত্র 1 বছরের জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্স করে আমি বাংলাতে আমি আমার ছিল অনার্স মাস্টার্স ছিল বাংলাতে। তারপরেও কিন্তু আমি এখন জব করি, আলহামদুলিল্লাহ আপনার তো ভালো জব করি আমি। তো এখন এখানে যে বিষয়টা আছে, অনেকে মনে করেন যে ভিসার প্রবলেম হতে পারে। এখন আমি তো বাংলায় মাস্টার্স করছি, তো আমি এখানে এখন জাপানের একটা এই ফুদোসান কোম্পানি, যেটা রিয়েল এস্টেট কোম্পানি, আমি এখানে কিভাবে জব করি। এখানে সিস্টেমটা হচ্ছে যেমন আমার পারপাসটা যেটা ছিল, যে দোবাসী হিসাবে, মনে করেন আমি একজন বিদেশি, তো এটা হচ্ছে যে বিদেশিদেরকে সার্ভিস দেয় এরকম একটা কোম্পানি। তো দোবাসী হিসেবে তার মানে কি, আমার সাবজেক্ট ইংলিশ ছিল, অবশ্যই বাংলা আমার মেইন সাবজেক্ট ছিল, কিন্তু আমার তো 1 বছর ইংলিশ ছিল। তো ইংলিশটা ওইটাই আমরা ইমিগ্রেশনে যখন ডকুমেন্ট সাবমিট করে তখন দেখানো হয়েছে যে না, সে তো ইংলিশ পারে, কারণ তার ইংলিশ সাবজেক্ট ছিল। তো তখন কিন্তু সমস্যা হয় না। তা দোবাসী হিসাবে আমি ইন্টারন্যাশনাল জব ভিসাতেই আছি বর্তমানে। কিন্তু আমার যখন অ্যাপ্লাই করছি, তখন আমি দোবাসী হিসাবে আমি অ্যাপ্লাই করে আমার ভিসা উঠছে। লাইক এরকমই প্রত্যেকের ক্ষেত্রেই সেম। মনে করেন আপনি ভূগোল নিয়ে পড়াশোনা করছেন, কিন্তু আপনার কিন্তু ইংলিশ ছিল বা বাংলা ছিল বা আপনার ওই অনেকগুলো সাবজেক্ট কিন্তু থাকে, এর ভিতরে কোনোটা না কোনোটা ম্যাচিং হয়েই যায়। তো যারা এগুলো নিয়ে কাজ করে, জাপানে অনেক এজেন্সি আছে যারা এই ভিসার ব্যাপারে হেল্প করে, বা অনেক উকিল আছে যারা ভিসার ব্যাপারে হেল্প করে। তো বাংলাদেশ থেকে আপনি যেই সাবজেক্টই অনার্স করেন, মাস্টার্স করেন না কেন, তারপরে আপনি যদি ডিগ্রিও পাস করেন, ডিগ্রি পাস করলেও আপনি এখান থেকে জবের সাথে ঢুকতে পারবেন। আমার ছোট ভাই, আপন ছোট ভাই, সে এখন বর্তমানে জাপানে আছে। সে 2 বছরের ল্যাঙ্গুয়েজ কোর্স করছে। ল্যাঙ্গুয়েজ কোর্স করার পরে সে কিন্তু সে ডিগ্রি যে সার্টিফিকেট, বাংলাদেশ থেকে ডিগ্রি পড়ে আসছে, সেখান থেকে সে রেস্টুরেন্টের ভিসা উঠেছে। রেস্টুরেন্টের ভিসা বলতে সে ইন্টারন্যাশনাল জবের সাথে ট্রান্সফার হয়েছে এবং সে রেস্টুরেন্টে কাজ করে। তো তাও কিন্তু সম্ভব, কারণ কি তার ওইখানে ইংলিশ ছিল, বাংলা ছিল। কারণ সে ওইভাবে ভিসার ক্যাটাগরি অনেক কিছু আছে, আপনার সাবজেক্টের ভিতরে শুধুমাত্র মিললেই হয়। যদি মিলে তাহলে ভিসা উঠেই যায়, সমস্যা নেই। এখানে সবথেকে বড় জিনিস হলো আপনি যে ডকুমেন্টস রেডি করবে, সেই ডকুমেন্টস রেডি করার দক্ষতার উপর ডিপেন্ড করে অনেক কিছু। আর সাধারণত ভিসা মানে রিজেক্ট হয় না জব ভিসার ক্ষেত্রে, যদি আপনার ওভার ওয়ার্ক না থাকে, অথবা আপনি যদি স্কুলে ইরেগুলার না হন, এইসব সমস্যাগুলো যদি না থাকে, তাহলে
খুব সাধারণত একটা রিজেক্ট। জাপানে আপনি অ্যাপ্লাই করার পর স্টুডেন্ট থেকে ধরেন আপনি জব ভিসাতে ট্রান্সফার হবেন, এইসব ক্ষেত্রে খুব একটা রিজেক্ট হয় না। যেমন 1 বছরের ভিসা, 3 বছরের ভিসা, 5 বছরের ভিসা এরকম কিন্তু অ্যাভারেজে পায়। ভিসাটা অনেক সময় ডিপেন্ড করে নিজের উপরও ডিপেন্ড করে আপনার, এরপরে এছাড়া অনেক বেশি ডিপেন্ড করে যে কোম্পানির যাবেন ওই কোম্পানির রেপুটেশনের উপরেও ডিপেন্ড করে আপনি কত বছরের ভিসা পাবেন, মানে সব কিছু মিলিয়ে একটা ডিপেন্ড করে। এরপরে যেমন 1 বছরে যখন আপনার জব ভিসা উঠে যাবে, এর পরবর্তীতে আপনার সমস্যা হয় না, পরবর্তীতে কন্টিনিউ কিন্তু ভিসা উঠে। এখন বলতে পারেন যে ভাই ভিসা তো উঠে নাই, এরকম কেস আমি এখন পর্যন্ত পাইনি। হয়তো থাকতে পারে, দুই একজন থাকতে পারে, তাদের ভুল হতে পারে, বা এক কোম্পানি থেকে ভিসা উঠেছে অন্য কোম্পানিতে কাজ করছে, মানে এরকম অনেক ইস্যু থাকতে পারে। কিন্তু নর্মালি বাংলাদেশ থেকে অনার্স মাস্টার্স করে আসছে এরকম মানবিক শাখা থেকে বা সায়েন্সের বিষয় থেকে বা কমার্সের বিষয় থেকে জব ভিসা পায় না বা জব ভিসা যাওয়ার পরে প্রবলেম হয়েছে, এরকম পার্সেন্ট আমি দেখি নাই। দু একজন পার্সন থাকলেও থাকতে পারে, সেটা ব্যক্তি ভেদে দু একটা কেস আলাদা হতে পারে, কিন্তু সবার জন্য গয়রা সমস্যা না। এরপরে আরেকটা বিষয় আছে, যেমন আপনারা যারা ইঞ্জিনিয়ারিং পড়ে আসবে সায়েন্সের সাবজেক্ট নিয়ে বা ইঞ্জিনিয়ারিং পড়ে আসবে, তাদের জন্য হয়তো বা জব খোঁজাটা একটু ইজি হতে পারে, যে তাদের 2-4টা কাজ করার পরেই তাদের জন্য এটা সহজ হয়ে যায়, এটা খুব সহজে তারা ম্যানেজ করতে পারে জব। আর যারা কমার্স থেকে আসে তারা বিভিন্ন হোটেলেও খুব সহজে ঢুকতে পারে, কারণ একটু জব খোঁজা সহজ। আপনার জন্য একটু হয়তোবা টাইম লাগতে পারে, মানে টাইম তাও লাগে না, আমি জাস্ট মনে বলতেছি যে টাইম একটু লাগতে পারে, বাট আমার মনে হয় যে এটা আপনার জন্য সমস্যা না। তো এই জন্য আপনারা নিশ্চিন্তে, মানে কোনো টেনশন ছাড়া আপনারা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম জাপানে আসেন, আসার পর এখান থেকে মোটামুটি N3 N2 স্কুলে থাকা অবস্থায় শেষ করেন, শেষ করে জব ভিসাতে ট্রান্সফার হন, এটা খুবই ভালো। সরাসরি জব ভিসাতে না আসতে পারলেও 30-এর মধ্যে যাদের বয়স তারা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে জাপানে এসে ল্যাঙ্গুয়েজ শেষ করার পরে জব ভিসাতে যান, এটা আপনার জন্য খুব ভালো হবে ইনশাল্লাহ। তো ভয় পাওয়ার কিছু নাই। তো এটা আমার জায়গা থেকে শেয়ার করলাম, আর আপনাদের যদি পার্সোনাল মতামত থাকে শেয়ার করতে পারেন। আর দয়া করে আমাকে কেউ ইনবক্স করবেন না, যে কোনো বিষয় জানার থাকলে কমেন্টে করেন, ইনশাল্লাহ কমেন্টে রিপ্লাই দিব। আল্লাহ হাফেজ, ভালো থাকুন।